জুলাই অভ্যুত্থানের উপর ভর করে আমরা যে জাতীয় জীবনের রাষ্ট্র ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছি, এটার বিরুদ্ধে ভয়াবহ একটা ষড়যন্ত্র তৎপর। সেই ষড়যন্ত্রটা হলো মিথ্যাচার এবং অপপ্রচার। আপনারা জানবেন, জেনে থাকবেন নিশ্চয়ই, আমি বিশ্বাস করি জানেন, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড নাই এরকম মানুষের পার্সেন্টেজ খুবই অল্প। সুতরাং এটা সবার কাছে যাওয়ার কথা যে এবার যদি গণভোট জিতে গণভোটে, তাহলে এই থাকবে না, সেই থাকবে না, এই ভয়াবহ জিনিস আসবে ইত্যাদি বলা হচ্ছে। আমি ওইটা উল্লেখ করছি না, এটা প্রমোশন করতে চাই, কিন্তু আমরা তো জানি এটা কতটা নির্জলা মিথ্যা। মূলত এই মিথ্যাচার এবং অপপ্রচারের ব্যাপারে মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের অনেকের সন্তানদের, হয়তো ব্যক্তিগতভাবে আমার বা আপনার না, কিন্তু আমাদেরই মতো বাবা মায়ের সন্তানদের জীবন দিতে হয়েছে। এবং বাংলাদেশে যদি আবার কোনোদিন ফ্যাসিবাদ আসে এরকম, সেবার হয়তো ঠিক আমার সন্তান বা ঠিক আপনার সন্তানকে একইভাবে জীবন দিতে হবে। সেটা হয়তো অন্যরকম ফ্যাসিবাদ হবে। এটা ভাববার কোনো অবকাশ নেই যে পরের ফ্যাসিবাদ আমার জন্য ফ্রেন্ডলি হবে এবং আর আমার সন্তানকে জীবন দিতে হবে না, দিতে হবে অন্যের সন্তানকে। আমরা দেখিনি পুলিশ অফিসারের সন্তান জীবন দিয়েছে, আমরা দেখিনি অনেক সিভিল সার্ভেন্টের পরিবারের সদস্যরা জীবন দিয়েছে, আমরা দেখছি না বহু সিভিল সার্ভেন্ট এখন জেলখানায় আছে। সুতরাং অস্বাভাবিক পথ কখনো ভালো কিছু আনে, কখনো আমার জন্য খারাপ, কখনো আরেকজনের জন্য খারাপ। জুলাই অভ্যুত্থান 54 বছর পর আমাদেরকে এটা উপলব্ধি করে, নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে যে আমাদের এই ব্যবস্থাটা পাল্টানো দরকার। আমাদের 54 বছর ধরে যে ব্যবস্থাটা আমরা প্র্যাকটিস করেছি সবাই মিলে, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। বের হয়ে আমরা কোথায় যাব, লক্ষ্যটা কি? আমি বলি, আমাদের একটা পুরনো স্বপ্ন বাস্তবায়ন, পুরনো ব্যবস্থা থেকে বের হব, কথাটা কন্ট্রাডিক্টরি, কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি শোনেন, আমরা পুরনো ব্যবস্থা থেকে বের হব কিন্তু একটা পুরনো স্বপ্ন বাস্তবায়ন করব। পুরনো স্বপ্নটা আমাদের পূর্বপুরুষদের, যে পূর্বপুরুষরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশটা তৈরি করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে 1971 সালে রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের জন্ম হয়েছিল। সেই জন্মের একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল? মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন ঘোষণাপত্রের 3টা বিষয় উল্লেখ ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে স্বাধীন বাংলাদেশের সংবিধানে আমাদের রাষ্ট্রীয় জীবনের মূলনীতি হিসাবে সেগুলোকে নেওয়া হয়েছিল এমন অনেকগুলো বিষয় যেগুলো মুক্তিযুদ্ধের আগে আলোচনায় ছিল না। যে রং ট্র্যাকে ট্রেন চলে যাওয়া সেখান থেকেই শুরু। তা আমরা ট্রেনটাকে আমাদের সেই ঘোষণা, পূর্বপুরুষদের যে ঘোষণা, অঙ্গীকার, সেখানে ফিরিয়ে আনতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংবিধানের সংযোজিত আছে কিন্তু মূলনীতি হিসাবে নাই। ইকুয়ালিটি, সমতা, সুযোগের সমতা বা সাম্য, হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদা। একটু আগে বললাম যে যে কাজই করেন না কেন, যার অবস্থা যাই হোক, সমাজের যে স্তরেই হোক, সবারই একটা মর্যাদা থাকবে, মানুষ হিসেবে তার মর্যাদা থাকবে। এবং 3 নম্বর হলো সোশ্যাল জাস্টিস, যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় ইনসাফ করি। একটা ইনসাফের সমাজ, একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করে। একটু রেসপন্স করেন অনেস্টলি। যারা বিশ্বাস করেন না তারা করেন না, কিন্তু যারা বিশ্বাস করেন একটু বলেন তো, গত 54 বছরে বাংলাদেশে 3টি জিনিস হয়েছে, আমরা পেয়েছি? ম্যাক্সিমাম পেয়েছি, আমরা কয়েকজন পাইনি মাত্র, তাই তো? আচ্ছা, এটা হলো আমাদের পুরনো স্বপ্ন, যেটা আমাদের পূর্বপুরুষেরা রেখে গিয়েছিলেন, কিন্তু আমরা 54 বছরে পাই। আমরা এমন এক বাংলাদেশ চাই এখন, জুলাই অভ্যুত্থানের পর আমাদের এত দ্বিতীয় দফা আরেকটা বড় রকমের স্ট্রাগলের পর, যে এই 3টা জিনিস আমাদের সমাজে থাকবে। যে যে অবস্থানেই থাকি না কেন, প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য হবে যে আমি একটা ইকুয়ালিটির সমাজ, ইকুয়ালিটির রাষ্ট্র পাবো, যেখানে সবার মর্যাদা থাকবে, যেখানে ইনসাফ থাকবে। মূলত এই কাজটাকেই বলা হচ্ছে নতুন রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সংস্কারের মধ্যে দিয়ে আমরা ওইখানে যেতে চাই। পছন্দ অপছন্দ, আনুগত্য, দুর্বলতা থাকতেই পারে,
যে যে প্রফেশনেই থাকি না কেন থাকতে পারে। এমনকি কারো কারো পরাজিত ফ্যাসিবাদের প্রতিও অনুরাগ থাকতে পারে। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা যে যা করে খাই, মানে আমাদের পেশা, সেই কাজটা মর্যাদার সঙ্গে করতে পারাটাই তো আরাধ্য হওয়ার কথা। আপনি ব্যুরোক্রেসিতে আছেন, আমি সাংবাদিকতায় আছি, আরেকজন ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের কাজটা নিরুপদ্রবে এবং মর্যাদা নিয়ে করতে পারাটাই হলো মূল বিষয়। এখন আপনি বা আমি বা আমার মতো অন্য কেউ, তার একটা রাজনৈতিক পক্ষপাত আছে, এবং আমি মনে করি যে আমি যাকে পছন্দ করি সে দানব হয়ে উঠলেও সমস্যা নাই। আপনার জন্য হয়তো এটা সমস্যা নাই, কিন্তু আমি বা আপনি, আমরা যদি আমাদের উত্তর প্রজন্মের কথা চিন্তা করি, তাদেরকে আমরা কোথায় রেখে যাব? ধরেন আপনার এক জীবন কেটে যাবে ভালো মন্দ, স্ট্রাগল, ফ্যাসিবাদ, গণতন্ত্র সব মিলিয়ে, কিন্তু প্রজন্মের পর প্রজন্মান্তর আমরা কি এই সিস্টেমে তাদের জন্য রেখে যাব? আমরা তো তাদের ভালো চাই, তাদের ভালো স্কুলে পড়ালেখা করাই, তাদের পেছনে অনেক টাকা নষ্ট করি, প্রাইভেট টিউটর রাখি। তা আপনি বা আমি কি চাইবো যে আমার সন্তানও ঠিক আমার মতো কোনো একটা দলের লেজুর ভিত্তি করে যদি সে দল ক্ষমতায় থাকে, তাহলে সে ভালো সুযোগ সুবিধা পাবে, ভালো পোস্টিং পাবে, তারপরে সে অনেক আরাম আয়েসে ক্ষমতা, বিত্ত, বৈভব এগুলো নিয়ে জীবন কাটিয়ে দেবে? এটা কি কোনো পিতা মাতার স্বপ্ন হতে পারে? আমি জানি না এটা হতে পারে কিনা। আমরা তো এমন একটা বাংলাদেশের কথাই আমাদের ভাবা উচিত, আমাদের জীবন যেভাবেই কেটে যাচ্ছে বা যাবে, আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যাতে একটা সুস্থ স্বাভাবিক, আমি কথাটা রিপিট করি, সুস্থ স্বাভাবিক, যেটা একটা সিস্টেমে চলবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের মর্যাদা থাকবে, সেরকম একটা রাষ্ট্র সমাজ যদি আমরা রেখে যেতে পারি, সেটাই সবচাইতে বড় না? দেখুন, যে সমস্ত দেশ যেগুলোকে আমরা মডেল হিসেবে ধরি, আইনের শাসন আছে, মানুষের অধিকার আছে, ওয়েলফেয়ার আছে, সেই দেশগুলো তো বাবা মা সন্তানদেরকে নিয়ে উদ্গ্রীব হয়, ভালো পড়ালেখা করুক, ভালো স্কুলে যায়। কিন্তু আমাদের মতো এত অনিশ্চয়তায় তারা থাকেন না এই জন্য যে সেই দেশগুলোতে এমন সিস্টেম দাঁড় করানো হয়েছে বা হয় যে যদি পড়ালেখায় মানে একাডেমিক লাইফে খুব ভালো নাও করতে পারে, তারা একেবারে নদীতে পড়ে যাবে, পানিতে পড়ে যাবে না, মানে সিস্টেম তাদেরকে রক্ষা করবে। আসল বিষয়টা হলো সিস্টেম।